গত 10 দিন ধরে যখনই আমাদের রাজ্যের বাংলা সংবাদ মাধ্যমগুলির টেলিভিশন মিডিয়া, ওয়েব পোর্টাল বা খবরের কাগজে চোখ রেখেছি, তখনই চোখের সামনে একটাই খবর ভেসে উঠেছে, তা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বাংলাদেশের কট্টরপন্থী সাম্প্রদায়িক সম্প্রদায়ের নির্যাতনের ঘটনা। দুর্গতদের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধেই বাংলাদেশে দেশদ্রোহের মামলা। বড় বড় কথা। চিন্ময় কৃষ্ণ প্রভু সহ মোট 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করলো বাংলাদেশ সরকার। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। চট্টগ্রাম থেকে খবর আসছে এই মুহূর্তে, সেখানেও কিন্তু সংখ্যালঘু হিন্দুদের উপরে সেখানে আক্রমণ নেমে এসেছে। অর্থাৎ 3 মাস আগে বাংলাদেশের ইসকন থেকে বহিষ্কৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ সরকার দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে 10 দিন হয়ে গেল তিনি জেলে বন্দী, এবং মঙ্গলবার যখন তার জামিনের শুনানি ছিল, সেই শুনানির দিন আদালতে কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের তরফে না পেশ হওয়াকে কেন্দ্র করে 2রা জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হলো চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি বাংলাদেশের আদালতে। আর এই ইসকন থেকে বহিষ্কৃত বাংলাদেশের হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করেই 10 দিন ধরে একটানা উত্তেজনার মধ্যে দিয়ে চলেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, আমাদের দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে আমরা দফায় দফায় উত্তেজনার ছবি প্রত্যক্ষ করি। আর বাংলাদেশের ইসকন থেকে 3 মাস আগেই বহিষ্কৃত হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে 10 দিন ধরে ফের একবার বিধানসভা উপনির্বাচনে রাজ্যের যে বিরোধী দল 6টি বিধানসভা আসনেই গোল খেলো 6টি, এমনকি তাদের দীর্ঘদিনের কেন্দ্র মাদারিহাটেও এবার উপনির্বাচনে পরাজিত হলো, সেই পরাজয় থেকে ঘুরে দাঁড়াতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার দল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং বাংলাদেশে গত 4 মাস ধরে চলা সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর হওয়া হামলা এবং নির্যাতনের ঘটনাকে সামনে রেখে আরও একবার রাস্তায় নামলো এবং চেষ্টা শুরু করলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতির আগুন শুধু লাগাতে নয়, সেই আগুনে নিজের রাজনৈতিক হাত সেঁকতে। আর তারই মধ্যে ত্রিপুরার আগরতলায় যখন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী সমর্থকদের দ্বারা বাংলাদেশের হাই কমিশনের অফিসে চলল ভাঙচুর, বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ধরানো হলো আগুন, তারপর বেশ আন্তর্জাতিক মহলের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে চাপের মুখে পড়ল আমাদের দেশের সরকার। আর এই সব বিষয়কে কেন্দ্র করে একটা বিষয় গত 10 দিন ধরে আমাদের রাজ্যে জলছবির মতন জলজল করে উঠল, তা হচ্ছে বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতনকে সামনে রেখে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দফায় দফায় আরও একবার সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য এবং সাম্প্রদায়িকতাকে সামনে রেখে রাজ্যে আগুন জ্বালিয়ে নিজেদের 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হাতশেখার খেলাতেই আরও একবার অবতীর্ণ হলেন। আর এই সমস্ত প্রেক্ষাপট নিয়ে হবে আলোচনা হবে 4 মাস আগে যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবল ছাত্র গণ আন্দোলন, বলা যায় বিপ্লবের জেরে গদিচ্যুত হলেন, এবং তারপর 8 তারিখ নোবেল শান্তি পুরস্কার বিজেতা প্রফেসর ইউনূস যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন, তারপর থেকে বাংলায় দফায় দফায় যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতনের একাধিক ঘটনা আমাদের সামনে একের পর এক উঠে এসছে, তা বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার কতটা তৎপরতা দেখালো এই 4 মাসে।
একই সঙ্গে আলোচনা হবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেভাবে চিন্তিত আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং বিরোধী দল বিজেপি, সেখান থেকে দাঁড়িয়ে গত 1.5 বছর ধরে আমাদেরই পূর্ব ভারতের একটি রাজ্য, যে রাজ্যের নাম মণিপুর, যে মণিপুর জাতি হিংসায় জর্জরিত জ্বলছে 1.5 বছর ধরে, যে মণিপুরে আমাদের দেশেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত একটি বারের জন্যও যাওয়ার সময় পেলেন না, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কি বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চেয়েও আমাদের দেশের আভ্যন্তরীণ সমস্যা নিয়েই বেশি মাথা ঘামানো উচিত কি উচিত নয়? একই সঙ্গে আলোচনা হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তারা যাতে ইউএনএ আবেদন জানান বাংলাদেশে ইউএনের তরফে শান্তিরক্ষা কমিটি পাঠানো হোক, তা কতটা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সম্ভব। একই সঙ্গে আলোচনা হবে বাংলাদেশের প্রাক্তন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামানায় তিনি অনৈতিকভাবে বাংলাদেশের সংবিধানে যে আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন সেই সংশোধনী করে এবং একই সঙ্গে যে আর্থিক উন্নতির দিকে গত 5 বছরে বাংলাদেশ ক্রমশ এগোচ্ছিল, যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে বাংলাদেশ আর্থিক শ্রীবৃদ্ধির দিকে এগোচ্ছিল, সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কত দ্রুত ঘুরিয়ে দাঁড় করাতে পারে বাংলাদেশের ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে আলোচনা হবে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে কত দিনের মধ্যে জাতীয় নির্বাচন বাংলাদেশে করাতে পারে। আর এই সব কিছু নিয়ে আলোচনার আগে আপনাদের একটা কাজ করতে হবে, তা হচ্ছে নিচে থাকা এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে 10 দিন ধরে আমাদের রাজ্যে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করার চেষ্টায় নেমেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি, সে বিষয়ে আপনি কি মনে করেন লিখে জানান আপনার মন্তব্য কমেন্ট বক্সে। আর একটা লাইক এখনই করে দিয়ে আলোচনায় এগিয়ে চলুন। বিস্তারিত আলোচনায় এগোনোর আগে আপনাদের একটা কথা বলা দরকার, তা হচ্ছে 5 দিন আগে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পেরেছিলাম এবং সেখানে আমি আপনাদের জানিয়েছিলাম যে আমি প্রচণ্ড জ্বরে ভুগছি এবং ভাইরাল ফিভারে এতটাই কাহিল হয়েছিলাম যে তারপর আরও 3 দিন সেই জ্বর আরও বাড়ে, যার ফলে গত 5 দিন আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়েও কথা বলে উঠতে পারিনি। কিন্তু আজ যখন কথা বলতে ফিরলাম তখন দেখলাম বাংলাদেশের আদালতে হিন্দু ধর্মগুরু ইসকন থেকে 3 মাস আগে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে তার জামিনের শুনানির জন্য অনলাইনে পেশ করা হলো, দেখা গেল তার হয়ে এদিন কোনো আইনজীবী দ্বিতীয় দফার এই জামিনের শুনানির দিন দাঁড়ালেন না এবং তার জেরেই বাংলাদেশ আদালতের তরফে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি 2রা জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেওয়া হলো। একদিকে যেখানে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গত 10 দিন ধরে আমাদের দেশ ভারতবর্ষ এবং আমাদের দেশেরই একটি রাজ্য, যে রাজ্যের আমরা বাসিন্দা পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যের বিরোধী দল বিজেপি এবং তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দফায় দফায় একাধিক সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন এবং একই সঙ্গে আমাদের রাজ্যে যে সকল বাংলাদেশি নাগরিক বিভিন্ন কাজে আসেন এবং যার মধ্যে একটা বড় অংশই চিকিৎসার জন্য আসেন, তাদের জন্য সকল পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য দফায় দফায় সরব হচ্ছেন। সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে যখন 10 দিন পরে চিন্ময় কৃষ্ণ দাসের দ্বিতীয় জামিনের শুনানির দিন বাংলাদেশের আদালতে বাংলাদেশের কোনো আইনজীবী তার হয়ে দাঁড়ালেন না, সেখান থেকেই আবার নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানির বিষয়ে একাধিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। আলোচনা শুরুতে আগে তাই এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। প্রসঙ্গত প্রথমবার যখন 26 তারিখ অর্থাৎ 26শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে পেশ করা হয়, সেই পেশের দিন আদালত চত্বরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়, যাকে কেন্দ্র করে একজন বাংলাদেশি আইনজীবী মারাও যান। আর তারপরেই ক্রমশ এই ঘটনা প্রবাহ আরও ঘোরালো হতে শুরু করে এবং তারই পর মঙ্গলবার ছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানির দ্বিতীয় হিয়ারিং। আর সেই শুনানির দিন
চট্টগ্রাম পুলিশ এবং প্রশাসনের তরফে অতিরিক্ত ব্যবস্থা করা হয় চট্টগ্রাম আদালতে। প্রচুর পুলিশ বাহিনী যেমন মোতায়েন করা হয়, তেমনটাই দেখা যায় উত্তেজনা আবারও সৃষ্টি হতে পারে। সেই আশঙ্কাকে সামনে রেখে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নিয়ে আসা হলো না, তাকে অনলাইন পেশ করা হলো আদালতে। যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে প্রথম জামিনের শুনানির দিন 50 জনের বেশি আইনজীবী দাঁড়িয়েছিলেন, সেই চিন্ময় কৃষ্ণ দাসেরই জামিনের শুনানির দ্বিতীয় দিন দেখা গেল কোনো আইনজীবী দাঁড়ালেন না। অভিযোগ উঠল বাংলাদেশের কট্টরপন্থী সংগঠনগুলির তরফে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যে আইনজীবী এই দ্বিতীয় দিনের শুনানিতে আদালতে উপস্থিত হওয়ার কথা দিয়েছিলেন, সেই আইনজীবীকেও হেনস্থার শিকার হতে হয় এবং তাকে মারধর করা হয়। বর্তমানে তিনি নাকি হাসপাতালে চিকিৎসাধীন। আর দফায় দফায় প্রাণের হুমকির সম্মুখীন হওয়ার জেরেই মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের দ্বিতীয় জামিনের শুনানির দিন কোনো আইনজীবী তার হয়ে আদালতের কক্ষে না থাকাকে কেন্দ্র করে বাংলাদেশের আদালতের তরফে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি 2রা জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি প্রশ্ন উঠছে মানবাধিকার। আমাদের দেশের একাধিক রাজনৈতিক বিশ্লেষক, একাধিক সাংবাদিক এবং একাধিক সমাজকর্মীর তরফে এদিন বলা হলো যে ভারতবর্ষে আজমাল কাশ্যপের মতন 26/11 মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত জঙ্গিকেও তার আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী দেওয়া হয়। এমনকি বলা হলো হালেই আমাদেরই শহরে ঘটে যাওয়া কুখ্যাত আরজি করের ঘটনাকে কেন্দ্র করে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়কেও আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতের তরফে তার জন্য আইনজীবীর ব্যবস্থা করা হয়েছে এবং তিনি সঞ্জয় রায়ের হয়ে নিম্ন আদালতে সওয়াল করছেন। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যারা সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটি দেশ, তাহলে সেই দেশে কেন জনগণের অধিকার রক্ষিত হবে না, কেন ন্যূনতম মানবাধিকার রক্ষিত হবে না? আর সেই মানবাধিকার রক্ষা না হওয়ার এজেন্ডাকে সামনে রেখেই এদিন দিনভর আমাদের রাজ্যের সকল সংবাদ মাধ্যমে রইল চুলচেরা বিশ্লেষণ। কিন্তু এই গোটা প্রসঙ্গের মধ্যে গত 10 দিনে আপনি কি একটা প্রশ্ন নিজেকে করেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন তা অত্যন্ত নিন্দনীয় এবং তার সমালোচনা করা উচিত, এটা প্রথমে আমরা মেনে নিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে কেন আমাদের দেশ, বিশেষ করে আমাদের রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দফায় দফায় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করছেন? কেন আমাদের রাজ্যে যে সকল বাংলাদেশের নাগরিক আসেন বিভিন্ন কারণে, কেউ পেশাগত কারণে এবং কেউ আসেন চিকিৎসা কেন্দ্রিক কারণে, কেন তাদের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য দফায় দফায় তিনি আবেদন জানাচ্ছেন? একই সঙ্গে আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন বাংলাদেশে যেখানে সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে আমরা এত সরব হচ্ছি, সেখানে আমাদের দেশে গত 10 বছরে একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা আমাদের সামনে এসেছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের জামানায় অনৈতিকভাবে, অসাংবিধানিকভাবে এবং বেআইনিভাবে, সুপ্রিম কোর্টের মতে কোট আনকোট বেআইনিভাবে বুলডোজার দিয়ে একটি নির্দিষ্ট সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে একেবারে টার্গেট করে দফায় দফায় বিভিন্ন অভিযোগকে সামনে রেখে বেআইনিভাবে তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যে বুলডোজার রাজকে কলকাতা হাইকোর্টে বসে প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে আমাদের রাজ্যের তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমর্থন করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন বেআইনি বাড়ি ভাঙার জন্য যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার নিতে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে যেখানে আমাদের দেশে গত 10 বছর ধরে আমাদেরই দেশের সরকারের দ্বারা বিভিন্নভাবে আমাদের দেশের অন্যতম সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কি এখন এতটা সময় আছে যে প্রতিবেশী দেশে সংখ্যালঘুরা কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে তা নিয়ে আমরা এতটাই উত্তেজিত হব
যে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতানেত্রীরা সরাসরি হুঙ্কার দেবেন যে বাংলাদেশের ইউনূস সরকার যদি হিন্দু ধর্মগুরু ইসকন থেকে 3 মাস আগেই বহিষ্কৃত শিশু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি অবিলম্বে মুক্ত না করে তাহলে আমাদের রাজ্যে আগুন জ্বলবে। এতটা সাহস তারা পান কোথা থেকে? বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে কেন আমরা এখানে উত্তেজনা ছড়াবো? কেন আমরা আমাদের রাজ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে এনকারেজ করব? কেন আমরা সাম্প্রদায়িকতাকে সামনে রেখে আমাদের রাজ্যে আগুন জ্বালাতে দেব? এই প্রশ্নগুলো কি আপনারা করেছেন এই 10 দিনে নিজেদের? আশা করি অনেকেই করেছেন, কিন্তু একটা বড় অংশই করেননি। একটা বড় অংশই বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে বেশ নিজেদের উস্কে চলেছেন প্রত্যেক দিন আপনারা আবারও মনে করছেন যা গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের জমানায় দফায় দফায় বলা হয়েছে আমাদের দেশে নাকি হিন্দু খাতরে মে। সেই খাতরা আপনি মনে মনে উপলব্ধি করেছেন বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতনের একাধিক খবর এবং ঘটনাকে কেন্দ্র করে, এবং মনে মনেই আপনি হয়তো আমাদের দেশেরই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা পোষণ করে চলেছেন এবং সেই ঘৃণা নিজের মধ্যে বাড়িয়ে চলেছেন, যা কিন্তু আগামী দিনে আপনাকে উত্থানের দিকে নিয়ে যাবে না, আপনাকে পতনের দিকেই নিয়ে যেতে চলেছে বলে আশীর্বাদ দ্য ট্রুথ বন্ধু আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে। আর তাই জন্যই এই এপিসোডের শুরুতেই এই বিষয়টি উত্থাপন করলাম। মূলত বাংলাদেশে যখন 4 আগস্ট ছাত্র আন্দোলন এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন বিশ্ববাসী প্রত্যক্ষ করলো, এবং বাংলাদেশের যে আন্দোলনকে তারপর বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হলো, যে বিপ্লবকে কেন্দ্র করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার শুধু গদিচ্যুত হলো না, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা রাতারাতি কেউ বলেন ইস্তফা দিয়েছেন, আবার শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠদের মতে তিনি ইস্তফা না দিয়ে বাংলাদেশ থেকে নিজের বোনকে নিয়ে কোনো রকমে পালাতে বাধ্য হয়েছেন, এবং তিনি এখনো পর্যন্ত বলা হয় আশ্রয় আছেন ভারতেই। তারপর আমরা দেখতে পেলাম 2.5 বছর আগে যে প্রফেসর ইউনূস বাংলাদেশ ছেড়েছিলেন, শেখ হাসিনারই চাপে পড়ে সেই শান্তিতে নোবেল বিজেতা আমেরিকার ঘনিষ্ঠ প্রফেসর মোহাম্মদ ইউনূস ফিরে আসেন বাংলাদেশে। 7 তারিখ তিনি দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিনি শুধু দায়িত্ব নেবেন না, একই সঙ্গে সংবিধান সংশোধন করবেন, অর্থনীতিকে ঘুরে দাঁড় করাবেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও জোরদার করবেন, কথা দেন বাংলাদেশে 4 মাসের মধ্যে জাতীয় নির্বাচনও করাবেন। একই সঙ্গে তিনি বলেন ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও তিনি সুদৃঢ় করবেন। এই সকল দফা কথার মধ্যে দিয়ে 8ই আগস্ট শান্তিতে নোবেল পুরস্কার বিজেতা প্রফেসর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন। কিন্তু তার সরকারের দায়িত্ব নেবার পর থেকেই বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আমাদের সামনে উঠে আসতে শুরু করে। মূলত চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর এই 3টি জায়গায় দফায় দফায় সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কট্টরপন্থী ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠনের সদস্যদের করা নির্যাতনের ছবি আমাদের সামনে উঠে আসে, এবং তারই মধ্যে চলে আসে দুর্গাপুজোতেও আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে একাধিক পুজো প্যান্ডেলে ভাঙচুরও চালায় তারা, যার জেরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা প্রফেসর ইউনূস তিনি একাধিক ভলেন্টিয়ার নিয়োগ করেন এবং বাংলাদেশে প্রায় যে 30,000 দুর্গাপুজো হয় সেই 30,000 দুর্গাপুজোর মণ্ডপে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করে সেই পুজো সুষ্ঠুভাবে তিনি সেই মতো উতরে যান। কিন্তু বাংলাদেশের মধ্যে কট্টরপন্থী বিশেষ করে জামাতপন্থীরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, কারণ কট্টর মুসলিম সাম্প্রদায়িক রাজনীতিকে হাতিয়ার করে জামাতের তরফে দফায় দফায় তার কর্মী সমর্থক এবং তার অন্যান্য শাখা সংগঠনের কর্মী সমর্থকরা একযোগে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বিশেষ করেই হিন্দু এবং বৌদ্ধ, কখনো খ্রিস্টান, আবার কখনো আদিবাসী সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাতে থাকে।
শুধু তাই না, তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, আগুন জ্বালিয়ে দেওয়া, রাস্তায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সম্প্রদায়ের মহিলা পুরুষ নির্বিশেষে গণপ্রহারের মতন ঘটনা ঘটানো সহ একাধিক ঘটনা আমাদের সামনে উঠে আসে, যাকে কেন্দ্র করে দফায় দফায় ভারতের তরফে বাংলাদেশে যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করা হয় তার জন্য আবেদন জানিয়ে আসা হচ্ছিল। কিন্তু সেই সমস্ত ঘটনার মধ্যে অনেকটা আগুনে ঘি ঢালার কাজ করলো যখন চট্টগ্রামে গত 25 তারিখ ইসকন থেকে বহিষ্কৃত শিশু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে, এটা মনে রাখবেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করলো চট্টগ্রাম পুলিশ। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রাতারাতি বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠল। মূলত অগাস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তারপর থেকেই দফায় দফায়, আগেই বললাম, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়তে থাকে। তাকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়েরা একত্রিত হয়ে সম্মিলিত সনাতনী জাগরণ জোট গঠন করে, যার মুখপাত্রের দায়িত্ব নেন এই চিন্ময় কৃষ্ণ দাস। এবং তিনি দফায় দফায় একাধিক জায়গায় একাধিক জমায়েতে বক্তৃতা দিতে শুরু করেন। এমনকি তিনি বাংলাদেশ সরকারের সামনে 8 দফা দাবি নিয়ে উপস্থিত হন, যার অন্যতম দাবি ছিল যে বাংলাদেশে সকল সংখ্যালঘু সম্প্রদায়কে ধর্মাচরণ এবং তাদের জীবন জীবিকা আর্থিকভাবে তাদের সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতি দিতে হবে ইউনূস সরকারকে। আর এখানেই সবচেয়ে বড় গোল বাঁধল ইউনূস সরকারের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস এবং তাদের গোষ্ঠীর। কট্টরপন্থী জামাতের চাপে থাকা এই অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকার তা একেবারেই মেনে নিল না এবং তাকে কেন্দ্র করে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দফায় দফায় টার্গেটে চলে আসে ইউনূস সরকারের। কিন্তু এর মধ্যে আরও বড় ঘটনা ঘটল যখন 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামের নিউ মার্কেট কমপ্লেক্সে একটি সভায় বক্তৃতা রাখার আগে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে উত্তোলন করলেন গেরুয়া পতাকা। আর তাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে সরাসরি বিএনপির এক নেতা দায়ের করলেন রাষ্ট্রদ্রোহিতার মামলা, যার পর অবশ্য বিএনপির তরফে সেই নেতাকে বহিষ্কার করা হয়। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে তারপর কড়া পদক্ষেপ নেয় প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। 25 তারিখ তাকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম থেকে, তিনি যখন ঢাকায় ফিরছিলেন সেই সময় চট্টগ্রাম বিমানবন্দর থেকে। এবং তারপর তাকে যখন 26 তারিখ আদালতে পেশ করা হয় তখন দেখা গেল জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, যার জেরে একজন আইনজীবী, যিনি আবার ধর্মে মুসলিম, তাকে প্রাণ হারাতে হলো। এবং তারপর রাতারাতি বদলে গেল সমগ্র চালচিত্র। আর এই ঘটনাকে কেন্দ্র করে গত 10 দিন ধরে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং তাদের অন্যতম মুখ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দফায় দফায় আমাদের রাজ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখে চলেছেন। একাধিক জায়গায় হিন্দু জাগরণ মঞ্চকে সামনে রেখে তিনি যেমন মিছিলে সামিল হয়েছেন, তিনি যেমন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের অফিসে অভিযান করেছেন, তার হাতে তুলে দিয়েছেন স্মারকপত্র, তিনি আবার বনগাঁর পেট্রাপোল সীমান্তে গিয়ে করেছেন মিছিল। আর যাকে কেন্দ্র করে মঙ্গলবার দেখা গেল বাংলাদেশের পেট্রাপোল বেনাপোল সীমান্তে, যেখানে সকাল থেকে থাকে ঠিক ভিড়, সেখানেই মঙ্গলবার সকাল থেকে মাছি তাড়াচ্ছেন স্থানীয় দোকানি, ব্যবসায়ী এবং আর যাকে কেন্দ্র করেই সরাসরি একটা প্রশ্ন উঠতে শুরু করলো যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা অবশ্যই নিন্দনীয়, কিন্তু তাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে আমাদেরই রাজ্যের মানুষের বিরুদ্ধে বলা যায় যুদ্ধ ঘোষণা করে বসেছেন, তা কি শুধুই তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে বড্ড কষ্ট পেয়ে করছেন? এমনটা নয়। শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপির অন্যতম এজেন্ডাই কিন্তু বরাবরই হিন্দু উগ্র সাম্প্রদায়িকতা, এবং সেই উগ্র হিন্দু সাম্প্রদায়িকতাকে সামনে রেখে বাংলাদেশের এই ঘটনাবলী যেহেতু তার হাতে তুরুপের তাসের মতো চলে আসে, তাই সেই ঘটনাকে সামনে রেখে 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে, যেখানে কিছুদিন আগেই ফলাফল প্রকাশ হলো এবং দেখা গেল লোকসভা নির্বাচনের পর আবারও এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনেও যাচ্ছে তাইভাবে পরাজিত হলো রাজ্যের বিরোধী দল বিজেপি,
তাদের দীর্ঘদিনের হাতে থাকা মাদারিহাটের আসনটিও তাদের হাতছাড়া হলো। সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য বিজেপি ঘুরে দাঁড়াবার জন্য বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হওয়া নির্যাতনকে সামনে রেখে আমাদের রাজ্যে শুরু করলো সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করে সেই আগুনে হাত সেঁকার চেষ্টা। এবং এই ঘটনা দফায় দফায় বিজেপির তরফে একাধিকবার গত 10 বছরে আমাদের রাজ্যে চেষ্টা করা হয়েছে। প্রসঙ্গত দফায় দফায় যেখানে রাজ্য বিজেপির তরফে গত 10 বছরে ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে অভিযোগ করা হয় যে বিজেপির কর্মী সমর্থকেরা তৃণমূল কর্মী সমর্থকদের দ্বারা হুমকির শিকার হয়ে তারা ঘর ছাড়া, তারা রাতের পর রাত ঘরে ফিরতে পারছেন না। একাধিক পুরুষ গ্রাম ছাড়া, গ্রামগুলি পুরুষ শূন্য হয়ে বসে আছে। একাধিক বিজেপি কর্মী সমর্থক শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দ্বারা খুন হয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে যখন এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণের দিন আমরা দেখলাম বিজেপির এমন অবস্থা যে বুথে বুথে এজেন্টও দিতে পারলেন না, সেখান থেকে আপনারা কি মনে করেন আমাদের রাজ্যের বিরোধী দল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যতম এই বিরোধী দলের নেত্রী অগ্নিমিত্রা পলের উচিত নয় কি তাদের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করা, যেখানে 25-এ আমাদের রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন সম্ভবত, এবং তারপর 26-এ অবশ্যই হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেখান থেকে দাঁড়িয়ে এই 1.5 বছর সময়ের মধ্যে রাজ্য বিজেপির কি উচিত না যে রাজ্য বিজেপির নিচুতলার কর্মী সমর্থকেরা বাড়ি থেকেও বেরোলেন না, এমনকি এই বিধানসভা উপনির্বাচনেও তাদের টিকিট দেখাটাও প্রায় পাওয়া গেল না, তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করে তাদেরকে পথে নামানো, তাদেরকে দলের সামনে দাঁড় করানো। সেই কাজ কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু দফায় দফায় ব্যর্থ হচ্ছেন, এবং তিনি যে ব্যর্থ হচ্ছেন এবং তার সঙ্গে যে আরও একজনও ব্যর্থ হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের রাজ্যের রাজ্য বিজেপির এক্সটেন্ডেড সভাপতি সুকান্ত মজুমদার। তা কিন্তু বিজেপির অন্দরেও দফায় দফায় বলা হয়েছে। এমনকি প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও ঠাড়ে ঠোড়ে বহুবার এই অভিযোগ করেছেন। সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য বিজেপির এক্সটেন্ডেড সভাপতি সুকান্ত মজুমদার এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা প্রাথমিক ক্রাইটেরিয়াই হওয়া উচিত কি যে তাদের দলের কর্মী সমর্থকদের মধ্যে কনফিডেন্স জোগানো। উত্তরটা আমার মনে হয় সকলেই কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই আপনার মতের সঙ্গে সহমত। কিন্তু তারা তা করছেন না, কারণ বর্তমানে এটা আপনি মানুন নাই মানুন আমাদের রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে যদি প্রধান বিরোধী দল বিজেপিকে আপনি ধরে নেন, কারণ বর্তমানে আমাদের রাজ্যের এক সময়ের শাসক দল সিপিআইএম এবং তারও আগে আরও এক সময়ের শাসক দল কংগ্রেস, যারা বর্তমানে নোটার ভোটের সঙ্গে তাদের প্রার্থীরা প্রতিযোগিতা করছেন একাধিক ভোটে, সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে তাদের স্বপ্ন যে সরকার গড়বেন বিধানসভা নির্বাচনের পর, যদি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হয়, তাহলে কি তাদের নিজেদের দলীয় কর্মী সমর্থক যারা নিচু তলায় ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না বলে তাদের অভিযোগ, তাদেরকে ভয়মুক্ত পরিবেশ দিয়ে বাড়ি থেকে বার করা? কিন্তু তারা তা করবেন না, কারণ তারা জানেন যে তাদের কলকাতামুখী রাজনীতির জেরে আমাদের রাজ্যের একাধিক জেলা, বিশেষ করে গ্রাম বাংলার বিজেপি কর্মী সমর্থকরা তাদের কথায় ঘর থেকে বেরোবেন না। কারণ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে ভোট প্রচারের সময় জেলায় জেলায় ঘুরতে আমরা দেখতে পাই, অন্য সময় তাদের টিকিট দেখা পাওয়া যায় না। এই অভিযোগ কিন্তু বিজেপির অন্দরে দফায় দফায় একাধিক বিজেপির রাজ্য বিজেপির নেতা নেত্রী করেছেন। কিন্তু তাতে কি বিজেপির এই অন্যতম 2 শীর্ষ নেতা আমাদের রাজ্যের, তারা তাতে একেবারে বুড়ো আঙুল দেখান এবং তারা মনে করেন তাদের মুখই যথেষ্ট, এবং তাদের মুখকে সামনে রেখেই রাজ্য বিজেপি 26-এ বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে গোহারান হারিয়ে সরকার গঠন করবে। কিন্তু সেগুড়ে যে আদলা ইট তা কিন্তু জলের মতোই স্পষ্ট হয়ে গেছে বিধানসভার উপনির্বাচনের 6টি কেন্দ্রের ফলাফল, যেখানে রাজ্য বিজেপি 6টি গোল খেলো। কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে যেহেতু বিজেপির অন্যতম এজেন্ডাই উগ্র হিন্দু সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো, উগ্র সম্প্রদায়কে কেন্দ্র করে আগুন লাগানো, তাই দফায় দফায় সেই চেষ্টাই করেছেন শুভেন্দু অধিকারী এবং
এখনো বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতনকে সামনে রেখে তিনি সেই চেষ্টাই করছেন। উল্টো দিকে ত্রিপুরায় ডবল ইঞ্জিন অর্থাৎ বিজেপি সরকার বর্তমানে রয়েছে। সেই ত্রিপুরাতেই আমরা দেখতে পেলাম গতকাল উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী সমর্থকেরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিসে গিয়ে চালালো ভাঙচুর, বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে জ্বালিয়ে দিল। এই ঘটনা শোনার পর আপনারা অনেকেই হয়তো বলবেন, কেন বাংলাদেশেও তো আমাদের দেশের জাতীয় পতাকা পায়ে মারানো হচ্ছে। এখান থেকে আপনাদের একটা কথা বলবো বন্ধুরা, কোনো দেশ আমাদের দেশের জাতীয় পতাকাকে অপমান করলো বলে আমরা সেই দেশের জাতীয় পতাকাকে অপমান করব, তাহলে আমাদের মধ্যে দুই দেশের কোনো তফাৎ রইল না। অন্য দেশ কট্টরপন্থী মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতিকে সামনে রেখে সাম্প্রদায়িক রাজনীতিকে হাওয়া দিয়ে দিনের পর দিন সংখ্যালঘু নির্যাতন চালাবে এবং সেই নির্যাতনের বিরুদ্ধে যে দেশ কথা বলছে সেই দেশের জাতীয় পতাকাকে তারা যে অপমান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের মতো এশিয়ার অন্যতম একটি বড় দেশ, যে দেশকে বলা হয় এশিয়ার অন্যতম আর্থিক ক্ষমতার দেশ, সেই দেশের নাগরিক হয়ে আমরা যখন আমাদেরই প্রতিবেশী বন্ধু দেশ, সেই অর্থে বাংলাদেশ, তার জাতীয় পতাকায় আগুন লাগাই, সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের কট্টরপন্থী রাজনৈতিক নেতানেত্রী এবং কর্মী সমর্থক অন্যান্য মানুষদের সঙ্গে আমাদের আর কোনো তফাৎ থাকে না, যে তফাৎটা কিন্তু থাকা দরকার। তাই জন্যই বাংলাদেশে যেমন আমাদের দেশে জাতীয় পতাকার অপমানের বিরুদ্ধে আমরা সরব হব, ঠিক তেমনটাও আমাদের দেশে কোনো দেশেরই জাতীয় পতাকাকে আমরা অপমান করব না। কিন্তু সেই ঘটনা হয়েছে ত্রিপুরায়, যার জেরে যে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ইউনূস সরকারকে দফায় দফায় আবেদন জানিয়ে আসছে ভারত সরকার যে এই সমস্ত ঘটনা যাতে দ্রুত বন্ধ করে সঠিক সুশাসন বলবৎ করতে সচেষ্ট হয় বাংলাদেশ সরকার। আগরতলার এই ঘটনার পর আন্তর্জাতিক আইন অনুসারে সেই মুখ আর রইল না মোদী সরকারের। কিন্তু এখান থেকেই প্রশ্ন, নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এত চিন্তিত, কিন্তু সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 1.5 বছর ধরে আমাদের দেশের পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য মণিপুর, যে মণিপুর জাতি হিংসাকে কেন্দ্র করে 1.5 বছর ধরে চলছে এবং বর্তমানে যে রাজ্যে সাময়িক কারফিউ জারি করে রেখেছে নরেন্দ্র মোদী সরকার, যে রাজ্যে ইন্টারনেট বর্তমানে ব্যান রয়েছে, সেই রাজ্যে তিনি একটি বারের জন্য শান্তি স্থাপনের জন্য যেতে পারেননি। আর এখান থেকে দাঁড়িয়েই বাংলাদেশের তরফে যেমন একই সঙ্গে আমাদের দেশের যারা সঠিক চিন্তাশীল নাগরিক, তারা এই প্রশ্নই তুলছেন, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী মণিপুরের আগুন নেভাতে ব্যর্থ হচ্ছেন, সেখান থেকে তিনি কিভাবে প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের নিয়ে এত চিন্তিত হন। যে প্রধানমন্ত্রী নিজের দেশের নাগরিকদের হিংসা থেকে রক্ষা করতে পারছেন না, সেই দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের নিয়ে অত্যন্ত চিন্তা, বা সেই দেশের এবং সেই বিজেপিরই পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্ব সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে দফায় দফায় সরব হচ্ছেন, তারা মণিপুর নিয়ে কিন্তু একটি কথাও বলেননি। শুধু তাই না, আমাদের দেশে কিন্তু গত 10 বছরে একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে। শুরুতেই বলেছি উত্তরপ্রদেশে কিভাবে দফায় দফায় গত 4 বছরের বেশি সময় ধরে যোগী আদিত্যনাথ সরকার বুলডোজার রাজ চালিয়েছে আইন বহির্ভূতভাবে, যাকে সরাসরি শীর্ষ আদালতের তরফে বেআইনি ঘোষণা করা হয়েছে। একেবারে সরাসরি আমাদের দেশের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়ি বিভিন্ন অচিলায় ভেঙেছে যোগী আদিত্যনাথ সরকার। আবার আমরা উল্টো দিকে দেখেছি আমাদের দেশের একাধিক প্রাচীন মসজিদ নিয়ে দফায় দফায় আমাদের দেশের বিভিন্ন আদালতে হয়েছে মামলা। এবার প্রসঙ্গ হচ্ছে, এই সকল ঘটনা কি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ চোখ বুজে বসে আছে? তারা কি এই সকল ঘটনা জানে না? একটা বিষয় বন্ধুরা বুঝতে হবে, শিক্ষা এবং অর্থনীতি যে দেশে দুর্বল, সেই দেশে কিন্তু সাম্প্রদায়িকতা সবচেয়ে বড় আকারে ছড়াতে বাধ্য। যার জলজান্ত উদাহরণ যেমন পাকিস্তান, ঠিক তেমনটাই উদাহরণ বাংলাদেশ। এবং তাকে কেন্দ্র করে ভারতে ঘটা এই ধরনের ঘটনাগুলি কিন্তু বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলি ইস্যু হিসেবে পেয়েছে বাংলাদেশের সংখ্যাগুরু, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে প্রভাবিত করার জন্য। শুধু তাই না, বাংলাদেশের তরফে কিন্তু দফায় দফায় নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর আরও জোরালোভাবে ভারতের তরফে দাদাগিরি করবার অভিযোগও উত্থাপন হয়েছে। আর একটা বিষয় মানতে হবে আমাদের দেশের তরফেও, যে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমরা দাদাগিরি করছি না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, তার জন্য ভারতের তরফে বাংলাদেশকে কনফিডেন্স যোগাবার মতো
কোনো বলিষ্ঠ পদক্ষেপ কিন্তু নরেন্দ্র মোদী সরকার গত 10 বছরে নেয়নি। আর তাকে কেন্দ্র করেই বাংলাদেশে কিন্তু দফায় দফায় বৃদ্ধি পেয়েছে ভারত বিরোধী, যা কখনো ভারতীয় পণ্য বয়কট, আবার কখনো জাতীয় পতাকার অবমাননা। আর এই সমগ্র ঘটনার প্রেক্ষাপটে আমরা দেখলাম আমাদের রাজ্যে, যেখানে রাজ্যের বিরোধী দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার প্রধান নেত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী বলে তকমা দিচ্ছেন, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বাংলাদেশের এই বিষয় নিয়ে চিন্তা ব্যক্ত করে কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছে তারা যাতে ইউএন এর কাছে আবেদন জানান যে বাংলাদেশে একটি শান্তিরক্ষা কমিটি যাতে পাঠানো যায়। কিন্তু এখান থেকেই বলতে হয়, কোনো একটি দেশে ইউএন তখনই শান্তিরক্ষা কমিটি পাঠাতে পারে যখন সেই দেশ চায়। কিন্তু বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে করে ইউনূস সরকার তা একেবারেই করবে না। অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যতই এই দাবি করুন না কেন, ভারত যতই আস্ফালন দেখাক না কেন, বাস্তবেই বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারত তার দেশে বসে কথা বলতে পারবে, বিবৃতি জারি করতে পারবে, একাধিক মিটিং মিছিলও করতে পারবে, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো কিছুই করতে পারবে না। কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। কিন্তু বিষয় হচ্ছে 7ই অগাস্ট যে বাংলাদেশের দায়িত্ব নিলেন প্রফেসর ইউনূস, যে প্রফেসর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই প্রফেসর ইউনূস যখন 8ই অগাস্ট শপথ নেবার পর তার এই অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু করলেন, তারপর থেকে কিন্তু যেখানে এই ইউনূস সরকারের সামনে একাধিক কাজ রয়েছে। প্রথম হচ্ছে স্বৈরাচারী হাসিনা সরকার যেভাবে অনৈতিকভাবে বাংলাদেশের সংবিধানের খোলনলচে বদলাবার চেষ্টা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল, সেই সংবিধান সংশোধন করতে হবে। 4 মাস কেটে গেছে, বাংলাদেশে এখনো জাতীয় নির্বাচন হয়নি। যে নির্বাচন 4 মাসের মধ্যে করাবার প্রতিশ্রুতি দিয়েছেন প্রফেসর ইউনূস, সেই নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারির আগে হবে না বলেও তিনি আরও একবার বলছেন। আবার অন্যদিকে যে বাংলাদেশের আর্থিক শ্রীবৃদ্ধি গত 3 বছরে তার টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে হয়েছিল, সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিও বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে একাধিক বড় বড় ব্র্যান্ড যারা বাংলাদেশের এই টেক্সটাইল হাবে ইনভেস্ট করেছিল, তারা গত 4 মাসে তাদের ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে। এবং এর মধ্যে কিন্তু এই বিপদের মধ্যেও ভারতের জন্য সুখবরও বয়ে এসছে। তা হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, এই 4 রাজ্যে ব্যাপক বিনিয়োগ করেছে বাংলাদেশ থেকে ফান্ড তুলে নেওয়া একাধিক টেক্সটাইল সংস্থা। অর্থাৎ বাংলাদেশ যে টেক্সটাইল হাবকে কেন্দ্র করে তার আর্থিক শ্রীবৃদ্ধির দিকে যাচ্ছিল, সেই টেক্সটাইল হাবকে কেন্দ্র করে তাদের আর্থিক উন্নতি যদি বজায় রাখতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে গত 4 মাসে মাত্রা অতিরিক্তভাবে বেড়েছে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, হয়েছে শিক্ষায় অবনতি, স্বাস্থ্যে অবনতি। সেই সবই যেমন করতে হবে, তারই পাশাপাশি রংপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ সরকার গত 3 বছর ধরে তৈরি করে চলেছে, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ডিসেম্বরে প্রথম ইউনিট শুরু করারও কথা ছিল, তাও তারা করতে পারছে না, তাও আরও 3 মাসের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পরিসরের মধ্যে দিয়ে বাংলাদেশের কাছে যেমন একাধিক চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে নতুন গোদের ওপর বিস্ফোরা হয়ে উঠেছে বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা, যার জন্য ইউনূস সরকার কিন্তু বুধবার বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলিকে একত্রে ডেকে একটি জাতীয় মিটিংয়ের ডাক দিয়েছে। যদিও সেই মিটিংয়ে জামাতপন্থীরা সামিল হবে কিনা তাও সবচেয়ে বড় দেখার বিষয়। কিন্তু এর মধ্যে দিয়ে একটা কথাই বলবো বন্ধুরা, আমাদের দেশে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি, বেকারত্ব, স্বাস্থ্যে অবনতি, শিক্ষায় অবনতি সহ একাধিক সমস্যার মধ্যে দিয়ে আমাদের দেশ চলেছে। যার মধ্যে আবার অন্যতম বড় সমস্যা হচ্ছে সাম্প্রদায়িকতার সমস্যা। কিন্তু সেই সব সমস্যাকে আমরা কিভাবে গত 10 দিন সব চঙ্গাসি বলে রাতারাতি ইগনোর করে আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো যে বাংলাদেশ, তা এখনো পর্যন্ত আশীর্বাদ ট্রুথের তরফে আমরা এবং বিশেষ করে আমি সঠিকভাবে ভেবেই উঠতে পারছি না। আমাদের দেশের এই সমস্যাগুলোর থেকেও আমাদের কি এখন ফোকাস করা উচিত প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে? তারা কিন্তু দিনের শেষে বাংলাদেশের যে সংখ্যালঘুদের জন্য এখানকার সুপ্ত সাম্প্রদায়িকতায় ভোগা হিন্দু, বামপন্থী, আবার ডানপন্থী জনগণ খুব চিন্তা ব্যক্ত করছেন
তারা যদি বাংলাদেশের এই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু ভারতের তোষণ করবে না, তারা উল্টে দেখা যাবে ভারত বয়কটেরই ডাক দেবে। কারণ তারা দিনের শেষে বাংলাদেশি জনগণ, তারা মনে প্রাণে বাংলাদেশি। এই চিন্ময় কৃষ্ণ দাসও হয়তো আপনাদের মনে আছে, তিনি বলেছিলেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সমস্যা তারা ডিল করে নেবেন, এ বিষয়ে ভারতকে কথা বলতে হবে না, ভারতকে নাক গলাতে হবে না। আর সেই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য আমাদের দেশের ইসকন এবং বিশেষ করে কলকাতার ইসকনের তরফে দফায় দফায় রাজ্য এবং কেন্দ্রের কাছে আবেদন জানানো হচ্ছে। প্রশ্ন, আমাদের দেশে কি করতে পারে চিন্ময় কৃষ্ণ দাসের এই বিষয়? ভারতের কি এখতিয়ার আছে বাংলাদেশের সাংবিধানিক এবং আইন বিষয়ে কথা বলার? একেবারেই নেই। তাহলে কেন এই উস্কানি চলছে? আসলে কিছুই না, আমাদের রাজ্যকে সাম্প্রদায়িকভাবে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি এবং বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দফায় দফায় একাধিক ভোটে পরাজিত হওয়ার ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ এটা, যা একেবারেই কাঙ্ক্ষিত না, একেবারেই কাম্য নয়। এর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, এর জোরালো জবাব দিতে হবে। কিন্তু সেই জবাব রাজ্যের মানুষ কোন পর্যায়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেবে তা তো সময়ই বলবে। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।